নমস্কার, ৫টার ৫ মিনিট নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই হাওড়ার বাঁকড়ার খবরে নজর রাখতেই হবে, তার কারণ ভোর দুপুরে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল বাঁকড়ায়। বাঁকড়ার পঞ্চায়েত অফিসে 4 রাউন্ড গুলি চলল। দুষ্কৃতীরা ঢুকে প্রধানকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন বলে অভিযোগ। যদিও প্রাণে বেঁচে যান প্রধান, তবে আহত হয়েছেন 2 জন, তাদের মধ্যে একজন প্রধানের বাবা। তিনজন এসে আসতেই কালো তারা ক্যাপ পরেছিল, মুখ খোলা ছিল। তারা কিন্তু এসে আমার একটা সদস্যকে জিজ্ঞাসা করে যে ম্যাডামের সাথে দেখা করতে হবে। বন্দুকটা একদম পকেট থেকে বার করেই কাঁচ খুলে দিয়েই বন্দুক ওদের আগে পাশের রুমে চালাতে শুরু করে, দিয়ে আমার রুমটাতেও চালাতে শুরু করে। দুটো আমারটাও চালিয়েছে। কোনোভাবে আমি টেবিলের তলায় ঢুকেছিলাম, তার আমার বাবাকেও গুলি লেগেছে পায়ে, আমার কাকাকেও গুলি লেগেছে। পঞ্চায়েতে ছিলাম, ওই এসে 6 রাউন্ড গুলি চালিয়েছে, প্রধানের ঘরে ঢুকেছে। প্রধানকে এরকম প্রধান ভয়ে টেবিলের নিচে ঢুকেছে, এরকম শুটার প্রধান পিস্তল একটা কেড়ে নিয়েছে। এই ছবিতেই চাঞ্চল্য ছড়ায়, আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্ক ছড়ানোর চেষ্টা ছিল নাকি সত্যি মার্ডার করার চেষ্টা ছিল? কারা এসেছিল, তাদের টিপ দিল কারা? গোষ্ঠীদ্বন্দ্ব, সেই অভিযোগ তো উঠছে গোষ্ঠীদ্বন্দ্ব। অর্থাৎ যারা এসেছেন তাদের কারা পাঠিয়েছেন, পঞ্চায়েত প্রধান তাদের চেনেন। চাঞ্চল্যকর অভিযোগ করছেন পঞ্চায়েত প্রধান। শেখ সাজিদের গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করছেন। শেখ সাজিদ গোষ্ঠীর বিরুদ্ধে খুনের উদ্দেশ্যে হামলার অভিযোগ করছেন। আর এই যে ছবি দেখছেন, শেখ সাজিদের বাড়ির ছবি, যে বাড়িতে এরপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, চেয়ার টেবিল ভেঙে ফেলা হয়েছে। শেখ সাজিদ, এই শেখ সাজিদ কে? শেখ সাজিদ এখনই বা কোথায়? কেন অভিযোগ উঠছে শেখ সাজিদের বিরুদ্ধে? বাঁকড়া থেকে আমার প্রতিনিধি দেবাশিস আমার সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, শেখ সাজিদ কে? এই শেখ সাজিদ, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন? এর আগে এমন কোন ঘটনা ঘটেছিল যার জন্য টুকটুকি শেখ মনে করছেন শেখ সাজিদই তার দলবল দিয়ে এরকম ঘটনা ঘটাতে পারে? আর শেখ সাজিদ এখন কোথায়? দেখো, অবশ্যই শেখ সাজিদ যে নামটি উঠে আসছে সকাল থেকে বাঁকড়া 3 নম্বর অঞ্চলে, সেখানে পরিষ্কার করে শেখ সাজিদ একজন তৃণমূল নেতা, যিনি এমএলএ অর্থাৎ তমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের ঘনিষ্ঠ। তার কারণ ভোটে না দাঁড়িয়েও এই 3 নম্বর পঞ্চায়েতের সর্বা হয়ে বসেছিলেন এই শেখ সাজিদ। তাকে দায়িত্ব দিয়েছিলেন কে? এখানকার বিধায়ক কল্যাণ ঘোষ। তার দাবি কল্যাণ ঘোষের প্রতিনিধি হিসাবে এই পঞ্চায়েতে তাকে বসিয়ে দেওয়া এবং রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় পঞ্চায়েতের কাজ তার ওপরে তার হস্তক্ষেপ করা। এবং সে বললেই সেই প্রমোটার রাস্তা তৈরি, সেই কন্ট্রাক্টর রাস্তা তৈরির দায়িত্ব পেতেন, সেই কন্ট্রাক্টর পুকুর খোঁজানোর দায়িত্ব পেতেন, পুকুর খোঁড়ার দায়িত্ব পেতেন। সব দায়িত্বে সে হচ্ছে শেখ সাজিদ। ভোটে না দাঁড়িয়েও বিধায়কের একেবারে ঘনিষ্ঠ হওয়ায় তাকে এই গোটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। এমনকি শুধু তাই নয়, বিধায়কের প্রতিনিধি হিসাবে ব্যানার পোস্টার লাগিয়ে তিনি প্রমোটিংয়ের অফিসে পর্যন্ত সেই নাম ভাঙিয়ে তিনি কাজকর্ম করতেন বলে অভিযোগ। এবং এখানকার যত মানুষ তারা কিন্তু আজকে ক্ষোভে ফুটছে একজনের বিরুদ্ধে, সে হচ্ছে শেখ সাজিদ। শেখ সাজিদের এই ঘটনা কিন্তু এই প্রথম নয়। শেখ সাজিদের বিরুদ্ধে একাধিক ল অ্যান্ড অর্ডারের মামলা রয়েছে, দুষ্কৃতিকর্মের মামলা রয়েছে, তার বিরুদ্ধে ধর্ষণের মামলা পর্যন্ত রয়েছে। সেখানে তাকে পুলিশ গ্রেপ্তারও নাকি করেছিল, অভিযোগটা এরকম উঠছে। তবে সেই ঘটনা এখনো পরিষ্কার করে পুলিশ কিন্তু খুনের আসামি সেটা অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। আর এই শেখ সাজিদ দিনের পর দিন তার এলাকায় তার আধিপত্য কায়েম করার জন্য বেশ কিছু মানুষকে সেই পঞ্চায়েতের ভিতরে ঢুকিয়ে রাখা, এমনকি পঞ্চায়েতের যে সদস্যরা থাকতেন, মহিলা সদস্য, তাদের স্বামীরা এসে পঞ্চায়েতের ভিতরে বসে থেকে শেখ সাজিদের হয়ে কাজ করতো বলে অভিযোগ। এবং এই শেখ সাজিদের যে বেআইনিভাবে তাকে মোতায়েন করা, তাকে এখানে বসানো, তার প্রতিবাদ করেছিল প্রধান এবং তাকে সরিয়ে দেওয়া হয়। তাই এবং কি প্রধানের বিরুদ্ধে দলের বিরুদ্ধে গিয়ে অনাস্থা পর্যন্ত আনে। অবশ্য অনাস্থা ভোট হয়নি, কারণ দলের থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। তারপরেই এই শেখ সাজিদকে নতুন করে আইন করে, যেহেতু পঞ্চায়েত আইনে এরকম কত প্রতিনিধি বসানোর রাইট নেই, সেই জায়গা দাঁড় করিয়ে মিটিং করে তাকে সরিয়ে দেওয়া হয়। আর এই সরিয়ে দেওয়ার পরেই তারপর থেকেই প্রধান উপপ্রধানরা হয়ে ওঠে শেখ সাজিদের টার্গেট। 2 দিন আগে প্রধানের বাড়িতে গিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল
তাকে খুন করা হবে, আর সেই মামলা পুলিশের কাছে রুজু হয়, আর সেই তদন্ত করতে না করতেই আজকে এই ঘটনা, সোজা পঞ্চায়েতে সরকারি দপ্তরে ঢুকে প্রধানকে গুলি করে মারার চেষ্টা। অতনু, শেখ সাজিদ কোথায়? দেবাশিস। দেখো, শেখ সাজিদ এখনো পর্যন্ত পুলিশের তরফে জানানো হয়েছে শেখ সাজিদের বিরুদ্ধে সরাসরি লিখিত অভিযোগ তারা পায়নি, তবে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে শেখ সাজিদের বাড়িতে যাওয়া হলেও শেখ সাজিদকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। আর শুধু পঞ্চায়েত নয়, এই গ্রাম অঞ্চলে বাঁকড়ার এই 3 নম্বরে একাধিক দুষ্কর্মের সঙ্গে যুক্ত থাকা সাজিদ, তার বিরুদ্ধে আজকে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষজন। তার বাড়ি ভাঙচুর, তার অফিস পর্যন্ত সেই ছবি দেখছি আমরা, তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার অফিস ভাঙচুর হয়েছে। দেবাশিস, ধন্যবাদ। শেখ সাজিদ, তার বিরুদ্ধে এখনো লিখিত অভিযোগ করা হয়নি, কিন্তু ক্যামেরার সামনে অভিযোগ করছেন পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ। শুনুন। 3 মাস আগে অনাস্থা ডাকা হয়েছিল, আমাদের সদস্যরা ডেকেছিল, তাদের মধ্যে ইনভলভ ছিল আমাদের কার্যকরী সভাপতি ছিল, ভোলানাথ চক্রবর্তী ছিল এবং শেখ সাজিদ ছিল। আপনার অভিযোগটা কার বিরুদ্ধে এই গুলি চালানো ঘটনা? আমাদের এখানে পুরো গুলি চালানো ঘটনা শেখ সাজিদ প্লাস আমাদের কার্যকরী সভাপতি প্লাস ভোলানাথ চক্রবর্তী। গুলি চললো, 4 রাউন্ড গুলি চললো, দুষ্কৃতীদের কোনো হদিশ নেই। পুলিশ কি বলছে? তদন্তের ব্যাপারে আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি, ডিভিআর আমরা সিজ করেছি এবং সিসিটিভি ফুটেজ দেখে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আসল দুষ্কৃতীদেরকে এবং এর পেছনে যারা আছে সবাইকে আমরা চিহ্নিত করে। এখনো পর্যন্ত 3 জনকে আটক করে তাদের কাছ থেকে কিছু পেয়েছেন? না, এই মুহূর্তে এখনো মানে তদন্তের সপক্ষে কিছু পাইনি এখনো, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে সরে করে দেবো। নামগুলো এখনই আমি বলছি না, কিন্তু তদন্তের স্বার্থে এগুলো গোষ্ঠীদ্বন্দ্ব কিংবা কিছু ব্যাপারে কিছু বলবো না আমি। এটা একটা ক্রাইম এবং ক্রাইমটাকে আমরা ক্রাইম হিসেবে সমস্ত অ্যাঙ্গেল তদন্তে যা যা আসবে সব আমরা দেখে নেবো। আমি নিজে এসেছি, সমস্ত কিছু আমরা দেখে নেবো। অপরাধ তো বটেই, এটা একটা ক্রাইম, কিন্তু সেই ক্রাইম এমন এক ক্রাইম যার জন্য রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদি দিনে দুপুরে পঞ্চায়েত প্রধানের অফিসে গিয়ে কেউ গুলি চালাতে পারে, তাহলে দাদা কতটা অকুতভয় ভাবুন, কতটা দুঃসাহস তাদের ভাবুন। কিন্তু দুঃসাহস যাদের, তারা এটুকু ভাবতে পারেননি যে অকুতভয় পঞ্চায়েত প্রধান সাহস করে ঠিক সময় হাত থেকে ছিনিয়ে নেবেন রিভলভার। দেখুন। বন্দুকটা কোথায় ফেলে যায়? বন্দুকটা বলতে আমার বুকের মধ্যে সে টার্গেট করেছিল, আমি তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিতেই কিন্তু সে পালিয়েছে ইতিমধ্যে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশ হাতে নিয়ে গেছে, পুলিশ বন্দুকটা নিয়ে গিয়েছে। বুকে বন্দুক ঠেকানো হয়েছিল, সেই বন্দুক তিনি ছিনিয়ে নিয়েছেন। কিন্তু এই ধরনের ঘটনা ঘটলো কিভাবে? এখন তো পুরোটাই নির্বাচন কমিশনের আন্ডারে, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আদর্শ নির্বাচনী বিধি চলছে। তাহলে নির্বাচন কমিশনের দায়ে বর্তায় খোঁজ নেওয়ার নির্বাচন কমিশন বাঁকড়ার শুট আউট কিভাবে হলো তার রিপোর্ট তলব করলো। মৈত্রী প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, কি খবর আছে আমাদের কাছে? দেখো অতনু, বাঁকড়ায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে জানতে পেরে কমিশনের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে যে কি ঘটনা ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। তার কারণ এই আমরা জানি যে এখন এনসিসি লাগু রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা গুরুত্বপূর্ণ কমিশনের আন্ডারে পড়ছে এবং সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে বাঁকড়ার এই শুট আউটের ঘটনায়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু কমিশনের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে যে কি ঘটনা ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ। পদ খোয়াতে হয়েছিল গতকাল, আর আজ স্টার ক্যাম্পেনারের লিস্ট থেকেও নাম বাদ। পদ খোয়ানোর পর কুণাল ঘোষ বলছেন পদ নয়, তিনি পথে থাকতে চান। চোখের জলে বার্তা দিচ্ছেন তৃণমূল সমর্থকদের। শোনাবো তার বক্তব্য বিরতির পর, সঙ্গে থাকুন। কুণাল ঘোষ, তৃণমূলের সব পদ থেকে তাকে গতকালই সরিয়ে দেওয়া হয়েছিল। আর স্টার ক্যাম্পেনারের যে লিস্ট, সেই লিস্ট থেকেও আজ তার নাম বাদ চলে গেল। কুণাল ঘোষ বললেন পদ নয়, তিনি পথে থাকতে বিশ্বাসী।
যে দলের অর্ধেক নেতাকে শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে 3 বার বাথরুমে যেতে হয়, তাদের আবার কিসের লিস্ট, তালিকা? কজন ওখানে শুভেন্দু সম্পর্কে চোর শব্দটা একটা বাইট বের করে আপনাদের দেখে নেবেন। শুভেন্দুকে চোর, চিটিংবাজ, দলবদলু, জালিয়াত বলেছে। ওই 40 জনের একটা লিস্ট থেকে দেখবেন। আর কেউ বলছেন স্টার ক্যাম্পেনার, গদ্দার সমর্থন করি না, মমতাদির বিরোধিতা করা হয়েছে। এই সব স্টার যত দলে ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে, তত ভবিষ্যৎ উজ্জ্বল হবে দলের। ঈশ্বর ওনাদের মঙ্গল করুন। আমার একটুও আফসোস হচ্ছে না, এই গরমে ঘোরাঘুরি থেকে আমি বেঁচে গিয়েছি। প্রত্যন্ত জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে হোয়াটসঅ্যাপ করেছেন, মেসেজ করেছেন বলে দাবি করছেন কুণাল ঘোষ। আবেগে ভাসলেন, কেঁদে ফেললেন, বলতে চাইলেন যে এদের জন্যই তিনি দলে রয়েছেন এবং বললেনও পদ নয়, পথে থেকে তৃণমূল করতে চান। যেদিন 93 সালে সিপিএম মমতাদিকে খুনের চেষ্টা করেছিল, আমি পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতাদিকে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি, জমিদারি চালাচ্ছেন এই ঘরে বসে থাকা নেতারা। তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে, যদি এই অসভ্যতা হয়, কুণাল ঘোষ আপনাদের সামনে গিয়ে শুয়ে থাকবে। সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে, এইভাবে দলটা হতে পারবে না। কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি, পদ নয়, পথে আছি। এবং আজ না হলে কাল মমতাদি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন, বুঝবেন। এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব। কিভাবে দেখছেন কুণাল ঘোষের এই বক্তব্য? শান্তনু সেনের কাছে জানতে চেয়েছিলাম আমরা। তৃণমূল নেতা শান্তনু সেন কুণাল ঘোষ প্রসঙ্গে সতর্ক। শৃঙ্খলাপরায়ণ তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল, যদি নির্বাচনের সময় কেউ দলকে বিব্রত করে, দল নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাশাপাশি এটাও ঠিক, এই ব্যবস্থা নেওয়া মানেই তার অতীতের দীর্ঘদিনের দলের প্রতি যেটা কন্ট্রিবিউশন, সেটা এক নিমেষে কিন্তু শূন্য হয়ে যায় না। 2 দফা ভোট শেষ, এখনো 5 দফা বাকি রয়েছে। এরই মাঝে কুণালের কাটা ছেঁড়ায় কোথাও তৃণমূলের চাপ বাড়বে, কোথাও তৃণমূল ব্যাপারটা পুরোটাই ঝেড়ে ফেলবে। বিজেপির সুবিধা হবে, বাম কংগ্রেসের সুবিধা হবে, এই সব প্রশ্ন সমীকরণ যখন হচ্ছে, তারই মাঝে কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা এবং এক একজনের প্রচার এক এক রকম রঙিন। যেমন দিলীপ ঘোষ, কোনোদিন দেখা গেছে ব্যাট নিয়ে ছক্কা হাঁকাচ্ছেন, কোনোদিন হকি স্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আবার আজ দেখুন ধান ছাড়লেন দিলীপ ঘোষ মন্তেশ্বরের খড়মপুরে। আমি চাষার ছেলে, এক সময় চাষ দেখেছি, করেছি। আমি বর্ধমানে এসেছি, পুরো কৃষিক্ষেত্রে আমার খুব আনন্দ হচ্ছে চাষিদের সঙ্গে থাকার সুযোগ পেয়ে। যে বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া করি, সবাই কৃষক। তো এখানে আজকে প্র্যাকটিক্যাল ধান ঝাড়া হচ্ছে, ধান কাটা শুরু হয়ে গেছে, সবাই ব্যস্ত ধান ঝাড়া নিয়ে। আমি ওটা হাত লাগলাম, দেখলাম এখানে রোদ্রে দাঁড়িয়ে সবাই ধান ঝাড়ছেন। গ্রামে এসেছিলাম, দাঁড়ালাম, সাথে দেখা করলাম, সবাই ধান কাটা নিয়ে ধান শুকোতে ব্যস্ত মানুষ। সব জমিতে আছেন বা এখানে পাশে ধান, সবাইকে দেখা করলাম, কথা বললাম, খুব উৎসাহী দেখতে পাচ্ছেন, সবাই এসে দেখা করছে। ধান ঝাড়ছেন প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ। কাউকে দেখেছি তিনি স্নান করিয়ে দিচ্ছেন প্রচারে গিয়ে, আবার কেউ নমিনেশন জমা দেওয়ার আগে রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিলেন। দেব ঘাটালের তৃণমূল প্রার্থী রক্তদান শিবিরে রক্ত দিয়ে তারপরে তিনি গেলেন নমিনেশন জমা দিতে, মনোনয়ন জমা দিতে গেলেন। এবং যখন ভোটের আগে ভোটে জিতলে কে কি করবেন সেই প্রতিশ্রুতি দেন এক একজন, এলাকার কি কি উন্নয়ন করবেন সেই প্রতিশ্রুতি দেন, তখন দেব প্রতিশ্রুতি দিলেন তিনি যত ভোট পাবেন ঘাটালে ততগুলি গাছ লাগাবেন। আমার মনে হয় কি, যেহেতু নেতাদেরকে দেখে শেখে, নেতারা হচ্ছে মার্গদর্শিকা দেখায়। মন্দিরে আমি কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি, কিন্তু আজকের দিনটা এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থাগুলো খুব খারাপ, কারণ সেখানে ব্লাড ডিপোজিট কমে গেছে এবং যাদের প্রত্যেক দিন রক্ত লাগে, প্রত্যেকদিন ব্লাড লাগে, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট বা অন্যান্য পেশেন্ট,
তাদের কাছে ব্লাডটা ঠিক টাইম পৌঁছচ্ছে না। আমি এটাই বার্তা দিতে চাই যে প্রথম সেবা হচ্ছে সেটা মানব সেবা। রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন, জীবন দান। রক্তদান মানেই জীবন দান। যেহেতু গরম বাড়ছে, যেহেতু যেইভাবে গরম বাড়ছে, ইতিহাসে 70-80 বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে, আমরা সবাই জানি। তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রে। যদি আমার 8 লক্ষ ভোট পড়ে, 9 লক্ষ ভোট পড়ে, তো আমরা 9 লক্ষ গাছ লাগাবো ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে। প্রচারের সবচেয়ে বড় অন্তরায় হলো গরম। গরম যে কদিন ধরে যে পরিমাণে পড়েছে, তাপপ্রবাহ চলছে, পশ্চিমের জেলায় লু পরিস্থিতি চলছে, তবে আজ কিছুটা হলেও কি আপনার মনে হচ্ছে গরম কম? অন্তত হাওয়া অফিস তো তাই বলছে, কিছুটা হলেও গরম কম। 40-এর নিচে আজ কলকাতা। শুনতে ভালো লাগছে, মানে বেশ কয়েকটা দিন পর 40-এর নিচে এই কথাটা শুনতে ভালো লাগছে, কারণ গত 2-3 দিন মঙ্গলবার 43-এ পৌঁছে গিয়েছিল, 42, 41, সেখান থেকে আজ 39.2। এবং তার মধ্যেও সুখবর আছে, আরো সুখবর আছে। আজই কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। কোন কোন জেলার মানুষ ভাগ্যবান, শুনে দেখা যাক। আজকেও লাইট রেনের সম্ভাবনা আপনার দক্ষিণবঙ্গতে কিছু জেলাতে দেওয়া হয়েছে, খুবই হালকা বৃষ্টি আর কি। সেগুলো হচ্ছে 2টি মেদিনীপুর এবং 2টি 24 পরগনা। এবং নর্থ বেঙ্গলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে 3 তারিখ এবং 4 তারিখ মেতে। সাউথ বেঙ্গলে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দিয়েছি ইস্ট মেদিনীপুরে দিয়েছি এবং 2টি 24 পরগনাতে দিয়েছি। এবং নর্থ বেঙ্গলে দার্জিলিং এবং কালিম্পংয়ে দেওয়া হয়েছে। 4 মে সাউথ বেঙ্গলের লাইট রেনের আমাদের সম্ভাবনা ফোরকাস্ট দেওয়া হয়েছে মেদিনীপুরে এবং 24 পরগনা, 2টি মেদিনীপুর, 2টি 24 পরগনাতে। আর নর্থ বেঙ্গলের লাইট রেন দিনাজপুর এবং মালদাতে, এবং স্ক্যাটার আপনার 5টি নর্দার্ন মোড ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। এই প্রবল গরমে সতর্ক করা হয়েছিল বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না। একান্তই নিরুপায় যারা, তারা তো বেরোচ্ছেন যারা রুজির টানে, তাদের মধ্যে ডেলিভারি বয়দের কথা অবশ্যই বলতে হবে। এই ঝাঁঝা পোড়া রোদ, গরমে শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, ঘামে জপজপে শরীর, তার মধ্যে তারা ডেলিভারি দিয়ে যাচ্ছেন, খাবার পৌঁছে দিচ্ছেন বাড়িতে, অফিসে। কষ্ট হচ্ছে না? হচ্ছে তো, কি বলছেন শুনুন। পেটের জ্বালায় করতে হয়, গরম থাকুক, রোদ্দুর থাকুক, বৃষ্টি থাকুক, যাই থাকুক, সব করতে হয়। ঘরের জন্য করতে হয়, পরিশ্রম না করলে খেতে পাবো না, খাওয়ার জন্য সব পরিশ্রম করতে হয়। 9টায় বেরিয়ে 4টে পর্যন্ত করবো, তারপরে বাড়ি, তারপরে আবার বিকেলে। আমার রোজ 150 কিলোমিটার হয়ে যায়, রোদের মধ্যে 100 কিলোমিটার সামথিং, বিকেলে 50 কিলোমিটার। এই যে রোদের মধ্যে ডেলিভারি করতে গিয়ে নিজেদেরকে ভালো রাখতে কি করছেন? আমরা ওই লেবু জল খাচ্ছি, লস্যি খাচ্ছি। আর আপনার সারাদিনে কত কিলোমিটার এই দুপুরবেলা জার্নি করছেন? সারাদিনে 120 থেকে 150। যারা দার্জিলিংয়ে বেড়াতে যান তারা জানেন যে দার্জিলিংয়ে সেন্ট্রাল সেঞ্চুরির কথা, এবং সেই সেঞ্চুরির 1/2 হেক্টর জমিতে হঠাৎ করে আজ আগুন লেগে যায়, গাছে আগুন লেগে যায়। এই সেঞ্চুরিটা স্নোর জন্য বিখ্যাত। বলা হয় যে স্নো লেপার্ড রেড পান্ডার প্রজনন কেন্দ্র তোপকেদারা, যা অল্পের জন্য অবশ্য রক্ষা পেয়েছে। सीजन है तो इसमें अभी ड्राई सीजन है तो बहुत जंगल वगैरह पूरा ड्राई होके रहते हैं। यहाँ पर स्नो लेपर्ड और रेड पांडा का एक ब्रीडिंग सेंटर है कैप्टिविटी में, तो उस ब्रीडिंग सेंटर के थोड़ा 1 किलोमीटर जैसे आगे पे ये आग लगी हुआ है। फायर फाइटर्स के साथ साथ हम लोग यहाँ का लोकल पुलिस को भी इन्फॉर्म किया। अभी 80 to 85% फायर अब तो कंट्रोल में आ गया है। ह्यूमन कैजुअलिटी तो अभी तक एक भी नहीं है। तो बर्ड्स, पिजन्स, ये सबको थोड़ा बहुत इफेक्ट तो पड़ता है, होता ही है। मैं तो एज्यूम कर रहा हूँ, हो सकता है 1/2 हेक्टर हो सकता है।